অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট 85,81,00,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যেই টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। আমার কোনো কিছুই লুকানোর নেই। আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। টিএডিএ সহ যে লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেইলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্বে ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে 5,00,000 টাকা হবে। 5টি বিদেশ দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সবকিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট 85,81,00,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে 9,556 টাকা। এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট গড়ে যদি 1,65,000 করে ধরি, তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 85 লাখের মোট টোটাল ট্রানজাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সফট কপি আমরা দেবো সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরো খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যেই টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে, আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারি আমার মোট আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য। এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দিব সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেইলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্বে ছিলাম তখনও কাজ করেছি এবং এখনো কাজ করছি, এবং সামনের দিনেও জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। সেই জায়গা থেকে, এবং আমার কোনো কিছুই লুকানোর নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে, তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য গোলাম সালাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল।
দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রেও ঠিক একই বিষয় ঘটেছে এবং যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। তাদের বিভিন্ন পেজ আছে, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয় এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন, বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্টও দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে কিছুদিন আগে $10 বিলিয়ন দুর্নীতির, প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। এবং যাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ তাদের থাকার কারণে সেগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, এটা জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রসারিতে ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়। এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আপনাদের এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালোবাসা নেই, কিন্তু পদত্যাগ করার পর আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন। আমার বিগত 1.5 বছর 16 মাস আমি দায়িত্ব পালন করেছিলাম, আমার কিছু সফলতা নিয়েও তারা কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে এবং আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা ওঠেনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রোপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো, আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো। এবং আপনারা দেখেছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকেই এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কভার করছে না। এবং কিছু যেই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপিকে প্রশ্নবিদ্ধ করা, এবং নানা সময় তারা সেটা করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেখানে এই সরকারের আরো কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার, সেটাকেই স্পষ্ট করে। বিষয়টা সামনে আসার পর থেকেই এই চেষ্টাটা হচ্ছে এবং আমি মনে করি কিছু গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না জানি কি আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট আমার পুরো ফ্যামিলির, আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তারা নিজেরা গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সামনেই পরিষ্কার করে দিলাম, যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, যাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা। কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা কোন মিডিয়া বা কোন স্টাবলিশমেন্ট কি করছে, তাদের কাছে পরিষ্কার হওয়ার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার মানুষের কাছে ক্লিয়ার থাকা। এবং বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করে জানে যে কিভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয় বাংলাদেশে। এদেশেই পুরো মিডিয়া স্টাবলিশমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়ার উপাধি দিয়ে জেলে রাখা হয়েছিল। এদেশে এগুলো সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে সেটা মিথ্যা ছিল এবং সেই ন্যারেটিভ সাকসেসফুল হয় না এই দেশে। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের জনগণ, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছে পরিষ্কার থাকা। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়। সেখানে সম্পূর্ণ একটা আলাদা বডি আছে, তারা কাজ করেন এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা তারাই নেয়। এক্ষেত্রে
আপনারা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার সচিবালয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয়ে বলার থাকে। আমরা সরকারের সাথে সেই সময় যখন অভিযোগ উঠেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সরকারও উচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তারা সেরকম কিছু পায়নি। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন সেগুলো তদন্ত হতে পারে। এবং ইজিপিটা আপনি যেভাবে বললেন, ইজিপিটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং এটা খুব ভিজুয়ালি দেখা যায় যে কোন প্রক্রিয়া হয়েছে, কে কোথায় পজিশন ছিল, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি। সেটা যে কেউ এখন নতুন সরকার আছে তারাও খুলে দেখতে পারে যে কি অবস্থায় কিভাবে দেওয়া হয়েছে। আর কোন প্রশ্ন? ভাই, এটা আমার সাথে সংশ্লিষ্ট না। আপনি যদি আমার যে মন্ত্রণালয়, আমি বলি ইউনিয়ন পরিষদে কোথায় কি দুর্নীতি হয়েছে এটাতে যদি আপনি ওইখানে বসে থাকা, আমি একটু বলি ইউনিয়ন পরিষদে যদি কোথাও দুর্নীতি হয় তাহলে যদি আপনি এটার জন্য বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী, আজকে যদি আমি এখানে বসে বলি আপনিও হাসবেন আমার উপর, তাই না? তো যেটা যেই কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সাথে এবং সেই কর্তৃপক্ষের ব্যাপারে কথা বললে সুবিধা হয়। যে কর্তৃপক্ষ সেটা দিয়েছে তার সাথে কথা বললে সুবিধা হয়। যেটা আমার দায়িত্বে থাকাকালীন আমার হাত থেকে গিয়েছে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। দুদকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটার বিষয়ে আমি শিওর না, তারপর আমি কিছুটা কন্টেন্ট জানতে পেরেছি। সেখানে কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকা, এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশের 1000 কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেটার দুর্নীতির দায় আমার উপরে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু এটা আমলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম, এই ধরনের অভিযোগ আপনারাও জানেন যে নানা ধরনের অভিযোগ আসে এবং ক্রাইটেরিয়া থাকে যে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং কোনটার ক্রেডিবিলিটি কতটুকু, এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশের 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সেটা কিভাবে আমার দুর্নীতি হয়, আবার সেটা নিয়ে গণমাধ্যমও এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটার ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা সূত্র মতে বা গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। এবং আমি দেখলাম যে 71 টিভির একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন, তিনি ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন, তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন, কিন্তু তিনি নিজেই বলছেন তাই কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না। সুতরাং এই চেষ্টাটা আছে, বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা, বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে পোস্ট করানো, এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনের দিনেও হবে। আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতার পরিচয়।